ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। কাউকে ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখে প্রশ্ন করা দরকার। ফ্যাসিস্ট যে অপরাধে বলা হচ্ছে সেই অপরাধের অপরাধী অন্তত 2 জন না, অন্তত 4 জন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন সভায়। তাহলে তারাও ফ্যাসিস্ট। জুতা যদি নিয়ে যায় জুতা দিক, আমি নিজের গালেও জুতা মারবো, ওই 4 জনের গালেও মারবো। তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের মুখপাত্র যে, সে রেলওয়েতে তদবির বাণিজ্যের বিষয়ে ভিডিও ভাইরাল হলো। মানে মুখপাত্র তো আগে ছিল উমামা, এখন কার কথা বলছেন? নতুন মুখপাত্র যে এখন যে, ঠিক আছে, সিনথিয়া। আচ্ছা, রেলওয়ের অফিসে বসে তদবির বাণিজ্যের জন্য ওইখানে আমরা ভিডিওতে অডিওগুলো শোনা যাচ্ছে, ঠিক আছে। তো যাদের মাথার এই অবস্থা, এখন মাথাতে এইরকম জিনিস রেখে আপনি বলছেন যে সিস্টেম দাঁড় করাবেন, তো আপনি কিছু দুষ্ট লোক, মানে তারা বলছে কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে, একবারে মাথায় যদি দুষ্টটা বসে থাকে তাহলে দুষ্টর অনুগতদের আরো কি অবস্থা। মাথায় দুষ্ট কোথায়? এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনারা হলো মুখপাত্রের কথা বলছেন। না, এই দুটো তো এক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্টুডেন্ট পলিটিক্স, এনসিপি তো বড় অর্গানাইজেশন। জি শুনেন, এগুলো বললেন না, এগুলো বললে মানুষ হাসবে যে এনসিপি আর বৈষম্য বিরোধী এক না, ঠিক আছে। প্রশ্নটা হলো কনডেম সেল, তাই না? কনডেম সেল একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কনডেম সেলে অপুকে রাখা হয়েছে, রিয়াদকে রাখা হয়েছে, এই তো। তাহলে এটা কে রাখে? রাষ্ট্র রাখে, বা সরকার রাখে, বা জেল সুপার রাখে। তো এটা রাখলে তো আসিফের প্রয়োজনে এখানে রাখবে, যে সেজন্য অন্য বন্দীদের সাথে কথা না বলে, অন্য বন্দীদের সঙ্গে না মেশে। এটা আসিফের প্রয়োজন। ইশরাক তো এই মামলার বা এই অভিযোগের এই ব্যবস্থাপনার তো পার্ট না। কনডেম সেলে রাখা প্রয়োজন আসিফের। তারা সেই আসিফ রাখছে সেখানে কনডেম সেলে, হয়তো বা তারা এখন উল্টা বলতেছে, তার মানে ইশরাক যদি কনডেম সেল নিয়ন্ত্রণ করে তাহলে আসিফের এখানে ক্ষমতায় থাকা তো দরকার নাই। জি, তো আরেকটা আছে, তারা যেটা বলছে যে বিষয়টা এরকম যে সবকিছু বাতাসের উপরে থেকে অভিযোগ করা হচ্ছে। না, হাওয়াই অভিযোগ। হ্যাঁ, হাওয়াই অভিযোগ, মানে শুধুমাত্র প্রমাণ হয়নি। জি, ঠিকই তো বলেছেন। শুধু হাওয়াই এতগুলো অভিযোগ করা যায়? দেখেন, হাওয়াই এইভাবে অভিযোগ করা যায়, তার পিএস এর নামে অভিযোগ, তারপরে এই যে প্রশাসক নিয়োগ সেই বিষয়ে অভিযোগ, তারপরে সচিব, সাবেক একজন সচিব জেলখানায় আছে এখন। ই লার্নিং অ্যান্ড আর্নিং নামে একটা কোম্পানিকে, জেলে থাকা সচিবের ব্যবসা ই লার্নিং অ্যান্ড আর্নিং, সেইটাতে 350 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিছে। ফ্যাসিস্ট বলে যাদেরকে জেলে রাখছে তার কোম্পানিকে এত বড় একটা অনুমোদন আসিফ মাহমুদ দিয়েছে। আপনি কি প্রমাণ করতে পারবেন? এটা তো অনেকগুলো নিউজও হয়েছে, নিউজ এসেছে, এটা নিউজ এসেছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্নভাবে কেউ কথা বলে ডিলিট করার জন্য চেষ্টা করছে। আসিফ মাহমুদের কাছে ম্যাগজিন পাওয়া গেল। আমার প্রশ্ন হলো, সে তো বৈধ অস্ত্র। হ্যাঁ, ওই বৈধ অস্ত্র, কিন্তু নিউজটা ডিলিট করা জরুরি কেন হলো আমাকে বলেন? বৈধ অস্ত্রই তো, ডিলিট করার তৎপরতা। এয়ারপোর্টে বৈধ অস্ত্র নিয়ে কেউ গ্রেপ্তারের ঘটনা আছে না? হ্যাঁ আছে। এর আগে যে বৈধ আওয়ামী লীগের সময়েই ছিল, তাকে তো আওয়ামী লীগই গ্রেপ্তার করছিল। আচ্ছা, তাই না? তাহলে ফ্যাসিস্ট যাদেরকে বলছি, তারা যদি তাদের লোককে গ্রেপ্তার করে এয়ারপোর্ট এরিয়ায় অস্ত্র নেওয়ার জন্য, তাহলে যারা ফেরেশতা তারা অস্ত্র নিয়ে ধরা পড়লে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই ম্যাগজিনের, মানে এটা কি ধরনের অস্ত্র ছিল, এটা দেশের মানুষ কিন্তু জানতে পারে নাই। এটা যাওয়ার কথা ছিল পুলিশের কাছে, ইনভেস্টিগেশনের কাছে, তাই না? তদন্ত হওয়ার কাছে। তারা তো তদন্তের আশেপাশেও কোথাও যায় না, তারা নিজেরাই বলে তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তটা কে করতেছে? আমরা সেটা বোঝার চেষ্টা করব। তুষার ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, এটা শুনে আমরা ব্রেকে যাব। কিছু বলতে চাচ্ছিলাম না, মূল বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে কাজটি অন্যরা করলে অন্যায়, সেই কাজটি এরা করলে এটাকে অন্যায় ভাবছেন না। এই মুহূর্তে যদি আপনি বলেন যে কলিজা আছে বলে তারা বিশেষ গোয়েন্দা সংস্থার ইট খুলে নেবে বলছে, আমার একটা প্রশ্ন আছে। রাস্তায় এতগুলি আন্দোলন হচ্ছে, তথ্য আপারা আন্দোলন করছেন, এটা তো সাধারণ জনগণের দাবি। পল্লী বিদ্যুতের লোকজন আন্দোলন করছে, এটাও তো তাদের খুবই নৈতিক দাবি। এরকম একাধিক আন্দোলনকারী আছেন যাদের অত্যন্ত করুণ অবস্থা। গ্রামীণ ফোনের কর্মচারীরা আন্দোলন করছেন, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল এই দাবিতে। এনসিপি এত কিছু করে, জনগণের কোনো দাবির পাশে গিয়ে
গত 6 মাসে তারা দাঁড়িয়েছে, তখন কলিজা কই থাকে? কোন আন্দোলনকারীর পক্ষে তারা বলেছে যে আমরা এদের সাথে আছি, সরকারের কাছ থেকে আপনাদের দাবি আদায় করে দিব, কিংবা কোনো উপদেষ্টাকে তারা জনগণের দাবি আদায় করে দেওয়ার জন্য ঘেরাও করেছিল? সেটা করে নাই। ফ্যাসিস্ট তৈরি করেছে এই সংবিধান মাত্র 2টা। কোন 2টা? একজন শেখ মুজিব, আরেকজন শেখ হাসিনা। আর এই সংবিধানই কিন্তু ছিল মাঝখানে। ওই সংবিধানে অন্য যারা ব্যবহার করেছে এই 50 বছরে, তারা কেউ ফ্যাসিস্ট হয় নাই। তার মানে সংবিধান কাউকে ফ্যাসিস্ট বানায় না, ফ্যাসিস্ট সংবিধানকে অস্বীকার করে। এটাই তো সারা দুনিয়াতে আমরা জেনেছি। ফ্যাসিস্ট দেশের নিয়মতান্ত্রিক সকল ধরনের রাজনীতিকে অস্বীকার করে, নিয়মকে অস্বীকার করে বলেই তো সে ফ্যাসিস্ট হয়। না হলে সে কিভাবে ফ্যাসিস্ট হয়েছিল? তো দোষ হলো সংবিধানের। সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয়, কিন্তু সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয় না। ফ্যাসিস্ট বাইর হইয়া সংবিধানকে অবজ্ঞা করে। এইটা হচ্ছে মূল ঘটনা। আরো ব্যাপার আছে, আপনি শুধু শোকজের বিষয়টা বলেন। হারুন বহু বছর চাকরি করেছেন, আপনি উত্তরটা দেন। শোকজ প্রত্যাহার করা যায়? এটা কি যায় আসলে? একটা দেশের সংবিধান যারা পাল্টায় নতুন করে লিখবে বলতেছে, তারা শোকজ যে প্রত্যাহার করা যায় না এটা তারা জানে না। বলে যে আমাদের দলের এটা নিয়ম, আমরা ইচ্ছা করলেই পারি। তো ইচ্ছা করলে তারা সবকিছু পারেন, কিন্তু নিজের ইচ্ছায় দেশ চালাতে গেলে তো হবে না। সারা দুনিয়াতে এগুলোর কিছু নিয়ম কানুন আছে। আমার বড় জানার ইচ্ছা, ওনারা সম্পদের হিসাব দেয়নি এখনো পর্যন্ত। প্রধান উপদেষ্টা তার প্রথম বক্তৃতাতে বলছিল সব উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবে, দেয়নি। কিন্তু না দিয়ে এখনো পর্যন্ত চলছে, ওই কথাটা তারা রাখে নাই। এখন আমার প্রশ্ন, সম্পদের হিসাব দেয় নাই, খুব ভালো কথা, দেয় নাই, কিন্তু অন্যের বিষয়ে অন্য কোথায় কিভাবে কি কামিয়েছে কি করে নাই, এটা নিয়ে খুব মাথা ব্যথা আছে সবার। জি। এবং আরো বিষয় আছে। আমি একটা লাইন বলে আপনি বিরতিতে যাবেন আমি জানি, কারণ বিজ্ঞাপন ছাড়া তো টেলিভিশন চলে না, বিজ্ঞাপন লাগে। আপনি বলুন। হ্যাঁ, আমি তারেক তো শুধু একটা প্রতিষ্ঠানের নাম বলেছে, আমি অন্তত 11টা প্রতিষ্ঠানের নাম বলতে পারবো যারা পুরনো ফ্যাসিস্টের সময়ে ফ্যাসিস্টের সঙ্গে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিল এবং শত কোটি টাকা আর্ন করেছে। এরা আবারও এই সরকারের সময় কাজ পেয়েছে। আপনি শুধু বিটিআরসিতে যান, বিটিআরসি যে পয়সা শোধ করে, যাদেরকে শোধ করে বিভিন্ন গেটওয়ে এবং অন্য জায়গাতে, এগুলো মালিকানা কাদের? কোথায় যাচ্ছে এই টাকা? যে আমরা শুনবো এই বিষয়গুলো শুনবো। কালচারাল ফ্যাসিস্ট কেন? এটা তো যারা আমাকে এটা বলেছে তারা বলতে পারবে, কারণ এরা নিও ফ্যাসিস্ট। এরা নতুন ভাবে ফ্যাসিজমকে আবার আমদানি করছে এবং ফ্যাসিস্ট রীতি অনুযায়ী তারা মানুষকে ট্যাগ করতে শুরু করেছে। আমি আব্দুল নূর তুষার গত 14 বছরে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের যত সমালোচনা করেছি, আমি যে সরকারের আমলকে বলেছিলাম চোরজ যুগ, আইয়ামে চুরালিয়াত, আমি যে সরকারকে বলেছিলাম যে চোরের মালিকের সম্পদের গভীরতা টের পাওয়া যায় সিন্ধুকের যদি কর্মচারীর সম্পদ দেখা যায়, আমি যেখানে বলেছিলাম নির্বাচন এবং ভুয়া নির্বাচনের আমি প্রতিবাদ করেছিলাম, আমি যেখানে ছাত্রলীগের সভাপতিকে সামনাসামনি প্রশ্ন করতে পেরেছিলাম যে হেলমেট নিয়ে কারা যায়, তখন আমি ফ্যাসিস্ট ছিলাম না। গত বছর 15ই আগস্ট আমি একই রকমই বলেছি যে আমি বাঙালি জাতির নেতৃত্ব যিনি দিয়েছেন, আমি তার মৃত্যুর দিনে তাকে স্মরণ করছি। কাউকে মৃত্যুর দিনে স্মরণ করলেই ফ্যাসিস্ট হয়ে যায়? অথচ গত বছর শুধু না, প্রত্যেক বছর এই সরকারের আইন উপদেষ্টা 15ই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। তাহলে তো উনি দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট। উনি আওয়ামী লীগকে এনেবল করেছিলেন। মোস্তফা সরোয়ার ফারুকী, আমি বলি 32 নম্বরে আগুন দেওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকী তখন উপদেষ্টা হন নাই, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে এই সরকারের দায়িত্ব হবে 32 নম্বর মেরামত করা। 32 নম্বর মেরামত করতে তো আমরা বলি নাই, আমি বলি নাই। মোস্তফা সরোয়ার ফারুকী ফ্যাসিস্ট না, 32 নম্বর মেরামত করতে চেয়েছিল। আমি ফ্যাসিস্ট কারণ আমি একজন মৃত ব্যক্তিকে স্মরণ করেছি এবং সেটা আমি স্মরণ করতে পারবো না। শুধু আমি না, একাধিক লোক স্মরণ করেছে, তারা পারবে না। এইবার আসেন, আমি আরেকটু আমাকে শেষ করতে হবে। আপনি শেষে এসে এই প্রশ্ন করবেন কেন? পুরো একটা অনুষ্ঠান বানান এবং সব ফ্যাসিস্টদেরকে ডাক দেন, কালচারাল ফ্যাসিস্টদেরকে, তাদের সাক্ষাৎকার নেন। আমি যে প্রশ্নটা করেছি, ফারুকীর স্ত্রী মুজিব ছবিতে অভিনয় করে নাই, 1 টাকা নেয় নাই, আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা করে নাই, পলকের অফিসে কে কে বসেছিল আমরা দেখি নাই। আপনি খুঁজে বের করেন তো পলকের অফিসে, আমাকে খুঁজে বের করেন তো সরকারের কোনো অফিসে, কোনো সরকারের অফিসে যে আমি গিয়েছিলাম একটা ব্যবসা চাইতে, একটা কিছু চাইতে, চাকরি চাইতে, কোনো তদবির নিয়ে।